বাংলা লিংক প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি রিভিউতে সকলকে আমন্ত্রণ। বুলবুল ভাই, এবারে যদি গতকালকের ম্যাচ নিয়ে কথা বলতে চাই, বিরাট কোহলি হি হ্যাজ বিন দ্য টক অফ দ্য টাউন। চেস করতে নেমে সর্বোচ্চ রানের যে রেকর্ডটা, সেটা সচিন টেন্ডুলকারের সঙ্গে এখন ৮,০০০ রানের মালিক বিরাট কোহলিও। তবে আমি একটু অন্যভাবে আসলে কথাটা বলতে চাই যে বিরাট কোহলি গতকাল ৮৪ রান করেছেন, তার মধ্যে ৬৪ রান করেছেন শুধুমাত্র দৌড়ে। এই টুর্নামেন্টে তিনি ২১৭ রান করেছেন, যার মধ্যে ১৫৯ রান করেছেন দৌড়ে। এটাই কি আসলে একজন প্লেয়ারের ধারাবাহিক প্রসেস মেনটেন করার একটা চমৎকার বা জ্বলন্ত এক্সাম্পল কিনা বড় মঞ্চে? আমি একটা উদাহরণ দিই। ডেভ ওয়াটমোর যখন শ্রীলঙ্কার হেড কোচ ছিলেন, তার সাথে একবার কথা বলছিলাম ২০০০ সালে, যখন আমরা মিনি ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম কেনিয়াতে। তখন ও আমার অনেক পুরনো বন্ধু ছিল, 1989-90 থেকে আই নিউ হিম। আমাকে বলছিল যে শোনো, ওয়ানডে ক্রিকেটের সব থেকে সহজভাবে যদি উইকেটে সেটেল করতে চাও, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে আমি ৬টা বল খেলবো না, আমি একটা বল খেলবো এবং এই একটা বলে আমি কোনোভাবে একটা রান নেব। এই যে মানুষ মেন্টাল স্থির বা মেন্টাল সেটেলমেন্ট ব্যাপারটা, যেখানে টি-20 ক্রিকেটে আপনাকে প্রত্যেক বল মারতে হচ্ছে, বা টি-20 ক্রিকেটে যে একটা এক্সট্রা প্রেশার থাকে ফ্রম দি স্কোর বোর্ড বা ওভারঅল সিচুয়েশনের উপরে, সেই অনুযায়ী কিন্তু এই 50-50 ক্রিকেটে কিন্তু ৩০০ বলের খেলা, সাধারণত ৩০০ বলে ২৫০ থেকে ৩০০ রান চেস করতে হয়। তো দেখা যায় রানে বল কিন্তু গুড ইনাফ। সেই লক্ষ্যে কিন্তু বিরাট কোহলি যে ট্যাকটিক্সটা, শুধু বিরাট কোহলি নয়, কেন উইলিয়ামসনকে আমরা দেখেছি, বা অন্যান্য যারা সাকসেসফুল হয়েছে ইভেন্টসে তাদেরকে দেখেছি যে দে ওয়েট ফর দ্য লুজ বলস, বাট ভালো বলগুলোতে তারা এক রান কিভাবে নিতে হয় সেটা জানে। আর একটা ব্যাপারে এখানে ট্যাকটিক্সের কিছু ব্যাপার আছে, যেখানে যে একটা এলিট লেভেলের ক্রিকেটার কিন্তু জানে যে একটা বলকে কয়ভাবে খেলতে হয়। যখন সে জানে যে ৬ ভাবে খেলতে হবে বা ৭ ভাবে খেলতে হয়, তখন সে সেফেস্ট যেই ভাবে খেলা উচিত বা খেলা সম্ভব, সেই সেফেস্ট অনুযায়ী সেফেস্ট সিচুয়েশনটাই তারা খেলে। যেমন ধরেন, একটা বল কাভার ড্রাইভও করা যায়, সেটা আবার কাভার উপর দিয়েও মারা যায়, আবার মিড উইকেটেও মারা যায়, কিন্তু তারা সেফেস্ট যে জিনিসটা থাকে, তারা কাভারের ডান দিকে বা বাম দিকে ঠেলে দিয়ে একটা রান নেয়। সো এই যে ট্যাকটিক্সটা তারা বিরাট কোহলি বলে নয়, সব সাকসেসফুল প্লেয়াররাই একদিনের ক্রিকেটে তারা ইমপ্লিমেন্ট করে থাকে। বুলবুল ভাই, আপনি এলিট লেভেলের প্লেয়ারদের কথা বলছিলেন বা সব সাকসেসফুল প্লেয়ারদের কথা বলছিলেন। আমরা তো প্লেয়ারদেরকে নিয়ে গ্রেডেশন করি যে কারো লেভেলটা অনেক বেশি মাত্রায় উপরে চলে যায়, কেউ নিজের স্ট্যান্ডার্ডটাকে অনেক বেশি আপলিফট করেন। বিরাট কোহলির লাইফস্টাইল সম্পর্কে আমরা অনেক জানি যে তিনি খাদ্যাভ্যাস পরিবর্তন করেছেন ২০১৩ সালের পর থেকে। বাটার চিকেন তার খুব প্রিয়, সেটা তিনি খান না আজকে প্রায় ১২ বছর। ডায়েট মেনটেন্যান্সের জায়গাটা, নিউট্রিশন ভ্যালুটাকে ঠিকঠাক মতো প্রোভাইড করার জায়গাটা, এবং বিরাট কোহলিকে দেখে আলটিমেটলি এখন শুভমান গিল বা অন্যান্য ক্রিকেটারদের একটা কালচারও বিল্ড আপ করেছে। এই কালচারটা স্পোর্টসম্যানদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ? আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যাপারে জানি, এই বছরও দাপিয়ে তিনি বেড়াচ্ছেন। সব কিছু মিলে তার ডিসিপ্লিন বা লাইফস্টাইল মেনটেন্যান্সটা অনেক অনুকরণীয় দৃষ্টান্ত। এটা এলিট লেভেলের ক্রিকেটারদের জন্য কত গুরুত্বপূর্ণ? আমি সাথে সাথে আরেকটা উদাহরণ দিতে চাই, লিওনেল মেসি, যে লাস্ট কাতারে যে বিশ্বকাপ হলো, যদি সম্ভব হয় কখনো তার যে প্রিপারেশনটা ছিল এই বিশ্বকাপ ফুটবলের যে প্রিপারেশন তিনি নিয়েছিলেন, সেটা যদি কেউ আমরা দেখে আসতে পারি, সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো যে হাউ ইম্পর্টেন্ট ইজ ফিজিক্যাল ফিটনেস for any elite sports. So বিরাট কোহলি ব্যাপারটা শুধু না, আমার কাছে মনে হয় যে খাদ্যাভ্যাসটা একটা বড় ব্যাপার। সবকিছুর পেছনে কিন্তু একটা কালচার প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনি শুভমান গিলের কথা বলেন, আপনি মোহাম্মদ শামির ইনজুরি থেকে ফিরে আসে বলেন, আপনি হার্দিক পান্ডিয়ার কথা বলেন। তো এই বেশ কিছু খেলোয়াড়ের নাম বললাম আমি, এগুলো কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে বেসড অন দ্য ক্রিকেট কালচার। একটা দেশে যখন একটা কোচিং সিস্টেম গড়ে ওঠে, কোচিং সিস্টেমটা বলতে কিন্তু আমরা শুধুমাত্র যা বুঝি যে কিভাবে আমরা ব্যাটিং করতে হয়, বোলিং করতে হয়, বাট কিভাবে একটা ক্যারিয়ার অনেক লম্বা করা যায়, কনসিস্টেন্টলি পারফর্ম করা যায়, সাস্টেইনেবল পারফরমেন্স করে এগিয়ে যাওয়া যায়, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনার ফিজিক্যাল এবং মেন্টাল ফিটনেস।